ভারত সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি যখন প্রথম নির্বাচিত হন। তারপরেতে আবার ব্রিক্স সম্মেলন উপলক্ষে একটা ব্রিক্সের আউটরিচ শিখর সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারা তাকে আমন্ত্রণ জানিয়েছেন, যে বিমস্টেকের যেহেতু এই মুহূর্তে সভাপতি বলে। এখন সেই দুটোর জন্যই ওরা বলেছেন যে আমরা অপেক্ষা করছি। এক সেকেন্ড, জি বলছে আমরা অপেক্ষা করছি যে এই ব্যাপারে বাংলাদেশ সরকার কোন দিন তারা যাবেন, এরকম নিয়ে মিডিয়াতে অনেক জল্পনা চলছে, কিন্তু সেটা নিয়ে কোনো কনফার্মেশন তারা দেননি। কিন্তু সমস্ত দিক থেকে দেখে মনে হচ্ছে যে একটা সফরের সম্ভাবনা হয়তো তৈরি হয়েছে, দ্বিপক্ষীয় সফর, মানে ব্রিক্স সম্মেলনে হয়তো আসবেন না, কিন্তু দ্বিপক্ষীয় সফরের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের বিভিন্ন নিউজ পেপারে বলছেন যে উনি 22 তারিখে হয়তো যেতে পারেন, 22 থেকে 24 তারিখের ভেতরে যেতে পারেন। আবার কেউ কেউ বলছেন যে না, শেখ হাসিনাকে ফেরত না দিলে উনি যাবেন না। দুই রকম কথাই আছে। তবে একটা সফর হচ্ছে এবং ব্রিক্সের সম্মেলনে সম্ভবত প্রতিনিধি পাঠাবেন বলে বলেছেন, আমরা এতটুকু। আপনি যেটা বলেছেন তেল নিয়ে কথা হচ্ছে, আসলে আজকে সম্ভবত 82 লক্ষ ব্যারেল ডিজেল ভারত বাংলাদেশকে দিয়েছে। এটা বিভিন্ন পত্রিকায় এসেছে, 82 লক্ষ ব্যারেল দিয়েছে। দাদা, আপনি গতকাল আপনি নিজেও লিখেছেন এবং সমস্ত পত্রিকাতে আছে, বাংলাদেশের সেল গঠনের চেষ্টা করছে আল কায়দা ভারত উপমহাদেশে। আসলে এই বিষয়টাতে কতটুকু জানা গেল বা কি, যদি আমাদের একটু বিস্তারিত বলেন। ইউনাইটেড জাতিসংঘের যে নিরাপত্তা পরিষদের যে দ্বিবার্ষিক রিপোর্ট, তাতে রিপোর্টে যারা কাউন্টার টেরোরিজম নিয়ে মনিটর করেন তারা এই রিপোর্টটি প্রকাশ করেছেন। এটি দীর্ঘ রিপোর্ট আছে, তাতে কোথায় কোথায় জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে তার সম্পর্কে উল্লেখ আছে। উল্লেখ করতে গিয়ে এই রিপোর্টটার যে 18 নম্বর পাতা, সেখানে উল্লেখ করা আছে যে বাংলাদেশও এই আল কায়দা জঙ্গি গোষ্ঠী তারা সেখানে শিবির তৈরি করার চেষ্টা অব্যাহত রেখেছে এবং করছে। এবং একই সঙ্গে যেটা বলেছে যে লালকেল্লাতে যে ভারতে গত বছর যে বিস্ফোরণ ঘটেছিল, যে হামলা হয়েছিল জঙ্গিদের, সেটার সঙ্গে আল কায়দা যুক্ত আছে বলে তাদের ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সে ভিত্তিতে তো অনেক ভারতে গ্রেপ্তারও হয়েছে, সে নিয়ে হয়েছে, কিন্তু বাংলাদেশের ব্যাপারটাই প্রথম জানা গেল। এবং বাংলাদেশের যে মূলত যে জঙ্গিবাদ প্রশ্রয় পাচ্ছে এই বিষয়টা তো গোপন কিছু নয়, কারণ সেই জুলাই আগস্টের সময় থেকে বিভিন্ন জেল থেকে যারা কারাবন্দী হয়েছিল তারা মুক্তি পেয়েছে, তারা অবাধে ঘুরে বেড়াচ্ছে এবং জঙ্গিবাদীদের প্রায় অবাধ বিচরণ ক্ষেত্র, মৃগাক্ষেত্র হয়ে উঠেছে বাংলাদেশ। সেটা তো সকলেই জানে, সকলেই বুঝতে পারছেন। ফলে এই বিষয়টা নিঃসন্দেহে ভারতের নিরাপত্তা এজেন্সি তাদের কাছে উদ্বেগজনক, এবং এবারে কেউ কিছু বলেননি, কিন্তু অনুমান করা হচ্ছে যে ভারতের বহির্গোয়েন্দা বিভাগের যে প্রধান সংস্থা, যেটা রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইং, যেটাকে বলা হয়, তার প্রধান পরাগ জয়েন, তিনি 4 সদস্যের একটি দল নিয়ে বাংলাদেশ সফর করেছিলেন। বাংলাদেশে তিনি ডিজিএফআই এর কর্তাদের সঙ্গে যেমন বৈঠক করেছেন, তেমনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন। হয়তো সেখানে মত বিনিময়, এই তথ্য বিনিময় হয়ে থাকবে, কারণ তারপরেই দেখলাম যেটা আগের দিন সম্ভবত তোমারই চ্যানেলে তুমি আমাকে ছবি দেখিয়েছিলে, যে সাভারে যে বিস্ফোরণ ঘটেছে এবং সেখান থেকে বেশ কিছু মানুষকে গ্রেপ্তারও করা হয়েছে, যে ব্যাপারে বাংলাদেশের পুলিশ খুবই সন্তর্কভাবে বিষয়টাকে গোপন রেখেছে, বাংলাদেশের মিডিয়াও খুব একটা প্রকাশ করছে না। তারপরে বরিশালেও একটা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ফলে এই বিষয়গুলো তো নিঃসন্দেহে খুবই উদ্বেগজনক, এবং এটা তো ভারতের নিরাপত্তার জন্য একটা উদ্বেগজনক বিষয়। এই বিষয়টা নিয়ে আজকে এইটা যেহেতু যে মন্ত্রণালয় দেখে, সেটা সাধারণত আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে, এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় নয়। কারণ জঙ্গিবাদ রোখা বা দমন করা, কাউন্টার টেরোরিজম বিষয়গুলো যারা গিয়েছিলেন তারা তো সরাসরি প্রধানমন্ত্রীর অধীনের গোয়েন্দা সংস্থা, তারা প্রধানমন্ত্রীদের নিরাপত্তাও দেখেন। ফলে বিষয়টা খুবই সর্বোচ্চ পর্যায়ে এরকম ধরনের একটা সফর সাম্প্রতিক সময় হয়নি। ফলে এটা নিঃসন্দেহে অনেক কৌতূহল তৈরি করেছে, অনেকে নানা রকম জল্পনা করেছেন, কিন্তু সেই জল্পনাটা মানে অতটা আমার কাছে বিশ্বাসযোগ্যতার কিছু নেই। কিন্তু এটা ঘটনা যেটা পরের দিনই দেখলাম, ওই সফর ওরা ফিরে আসার পরই দেখলাম 10ই আগস্ট যে নিরাপত্তা পরিষদে যে রিপোর্টটি প্রকাশ হয়েছে,
যে প্রকাশের রিপোর্টের কপি তো আমার কাছে আছে, যার ভিত্তিতে আমি একটা প্রতিবেদনও লিখেছি। জি। তো ফলে এই বিষয়টা তো নিঃসন্দেহে একটা খুবই তাৎপর্যপূর্ণ বিষয়। জানি না বাংলাদেশ সরকার এই বিষয়ে কোনো এখনো মতামত প্রকাশ করে। এতদিন তো বলেছে জঙ্গি নাটক সব আওয়ামী লীগে করেছে বা আওয়ামী লীগের দ্বারা সংগঠিত। 24-এ আমরা দেখলাম, আপনারাও বললেন, এখন জাতিসংঘ সেম কথাটা বলছে। বা আপনার ইসরায়েলের অ্যাম্বাসেডর তিনিও বলেছিলেন বাংলাদেশে এই অবস্থা। এখন এটা নিয়ে আসলে বাংলাদেশের সাংবাদিকদের কি আলোচনা? আপনি তো অনেকের সাথে আলোচনা করেন বা অনেকের সাথে কথা হয়। তারা এই বিষয়টা থেকে এড়িয়ে যাচ্ছেন। টোটালি এড়িয়ে যাচ্ছেন তাদের, হ্যাঁ, মানে যে মূল স্রোতের মিডিয়া যারা, তারা এড়িয়ে যাচ্ছেন। তারা বিষয়টাকে হয়তো তাদের উপর কোনো চাপ আছে যেটা বলতে চাইছেন না, এই বিষয়ে যেন কোনো সংবাদ গণমাধ্যমে যেন প্রকাশ না পায়। দাদা, অনেকে এই জিনিসটা, এই যে জাতিসংঘের এই রিপোর্টটাকে মিলাতে চাচ্ছেন, বলছেন যে মানে এই ইসরায়েলের অ্যাম্বাসেডর বললেন, এরপরে ভারতের আসলো, আসার ঠিক 3 দিন থেকে 4 দিন পরে এই রিপোর্ট, এইটা হয়তো ইন্ডিয়া বা করিয়েছে জাতিসংঘকে দিয়ে। আসলে এটার ভিত্তি কি? বা এটা কি মনে করেন যে দ্বারা সম্ভব জাতিসংঘকে দিয়ে করানো এই কাজ? এদের উত্তর দিলে না গুরুত্ব দিয়ে দেওয়া হয়। সব পাগলদের কথার কে গুরুত্ব দেবে? এদের নিয়ে আলোচনা করে সময় নষ্ট করে কোনো লাভ নেই। এগুলো অতি বাজে, মানে অতি সাধারণ স্তরের, নিম্ন স্তরের আলোচনা। এই আলোচনা তো না করাই ভালো। এটা এটা একটা কথা বলা মানে তাকে গুরুত্ব দিয়ে দেওয়া হয়, যা বলছে। তাদের গুরুত্ব দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমার মনে হয় কোনো সাংবাদিকেরই এই ধরনের জিনিস নিয়ে গুরুত্ব দেওয়া উচিত না। আমরা তো দেবোই না, প্রশ্নই ওঠে না কোনো। আর আমি জানি না, শুনিও নি এরকম কোনো বিষয়, হাস্যকর বিষয়। অলরেডি বলা বলি হচ্ছে বিভিন্ন জায়গায়। না না, সে যা খুশি তাই। বাংলাদেশে তো নানা ধরনের, ওটা তো প্র্যাকটিক্যালি সবাই ওখানে গুজব নিয়ে মেতে ওঠেন বলে, যাই না, ওরা একটা ভালোবাসেন। কাজ তো নেই, অনেকের চাকরি নেই, বাকরি নেই, কোথাও কোনো কিছু করার নেই, এটা সময় কাটাতে হবে। তো সময় কাটাবেন এইসব গুজব নিয়ে। আর 3 দিন আগে এপির একটা রিপোর্ট, অ্যাসোসিয়েট প্রেস এর একটা রিপোর্ট করেছিল। আপনি যেহেতু বললেন যে চাকরি নিয়ে কাজ নেই, আসলে 378টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 17 লক্ষ বেকার বর্তমানে, শ্রমিক বেকার। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, একাকার অবস্থা। তার ভিতরে আজকে হয়তো বাঁচিয়ে দিয়েছে ভারত, যে 82 লক্ষ লিটার জ্বালানি দিয়েছে আমাদেরকে। দাদা, আরেকটা জিনিস দেখে, এটা আপনি হয়তো কিভাবে নিবেন। এই যে এটা বাংলাদেশে জিন্নার মৃত্যুবার্ষিকীর পর এবার প্রেস ক্লাবে পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত, যেখানে পাকিস্তানে স্বাধীনতা দিবস পালন করতে যে 95 জন হতাহত, জন নিহত, 94 জন সম্ভবত আহত। এখন বাংলাদেশে জিন্নার বা পাকিস্তানের স্বাধীনতা দিবস পালিত হয়। কিছুদিন আগে আমরা আমেরিকার স্বাধীনতা দিবস করলাম, এবার পাকিস্তান। কেমন দেখছেন আমাদের? না, সেটা তো আমরা জানাই ছিল। তো গোটা পরিবর্তনটাই বাংলাদেশে যেটা করা হয়েছিল সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শকে ধ্বংস করার জন্য। সেই কারণে এই ঘটনাগুলো, এটা স্বাভাবিক, এগুলো তো আরো বেশি প্রমাণ হয়ে গেলেন, জ্বলন্ত প্রমাণ যে বাংলাদেশের যে সেই, তারা আবার পুনরায় পূর্ব পাকিস্তান চাইছেন, এই রাজাকারদের রাজত্ব চাইছেন। এবং প্রেস ক্লাবে যারা আছেন তারা যে এই ধরনের কাজ করবেন, আমি শুনেছি কেউ কেউ বলছেন যে ওখানে নাকি কোনো একটা কাওয়ালি অনুষ্ঠান করার কথা, মানে ঠিক পাকিস্তানের স্বাধীনতা দিবস বলে নয়। এখন আমি জানি না সেটা স্বাধীনতা দিবসে অনুষ্ঠানটা হলে হয়তো বোঝা যাবে, কিন্তু ব্যাপারটা খুবই কখনো বাংলাদেশে ঘটেনি। কাওয়ালি গান কিন্তু আমাদের এখানেও হয়, আমাদের প্রেস ক্লাবেতেও হয় না যে তা না। কিন্তু সেটার সঙ্গে কোনো রাষ্ট্রের স্বাধীনতা উৎসব পালন করা, আমাদের এখানে কোনো দেশেরই কোনো প্রেস ক্লাবেতে কোনো রাষ্ট্রেরই স্বাধীনতা উৎসব পালিত হয় না। বরং আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, সেই উপলক্ষে প্রেস ক্লাব এখানে বন্ধ। এবং কারণ সকলেই সেই দিনটা তারা শুনতে চান কি হচ্ছে না হচ্ছে সারা দেশে ইত্যাদি। এই জন্য প্রেস ক্লাবে আসা যায় না আর কি, প্রেস ক্লাবটা বন্ধই থাকে। কিন্তু এখানে পাকিস্তানের দিন মানে তো আজকে পাকিস্তানের স্বাধীনতা দিবস, সেই দিন সন্ধ্যায় কোনো অনুষ্ঠান হচ্ছে কিনা জাতীয় প্রেস ক্লাবে বা ঢাকায়, শুনেছি হচ্ছে, আমিও দেখেছি নোটিশ হচ্ছে, কিন্তু এখনো জানি না কি হয়েছে সেখানে এক্স্যাক্টলি। মানে না জেনে পুরোটা বলতে পারবো না। তবে দিনটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কাকতালীয় ভাবে পাকিস্তানের স্বাধীনতা দিবসের দিনেই এই অনুষ্ঠান করা হচ্ছে, সেটা তো খুবই তাৎপর্যপূর্ণ। দাদা, আপনি সাংবাদিকতা ছাড়ুন, আপনি রাজনৈতিক বিশ্লেষণ ছাড়ুন, এজ এ নর্মাল একজন পার্সন ভারতের, সেই হিসাবে আমাকে একটা কথার জবাব দিন। এই যে
আপনারা আমরা সবাই তারেক জিয়া যাচ্ছে কিনা, যাবে কিনা, আসবে কিনা, তাকে দাওয়াত দেওয়া হয় নাই, দাওয়াত দিতে হবে। যেইখানে পুরো দেশ 24-এর 5ই আগস্টের পরে দিল্লি না ঢাকা চিল্লাইতেছে, সেইখানে ব্রিক্সের সদস্যও না বাংলাদেশ, তাকে নিয়ে বা তাকে আনার জন্য, তাকে ভারত যাওয়ার জন্য এত ইয়ে কেন? না, সেটা তো দেখুন, এটা তো একটা দেখো, একটা আমাদের নিকটতম প্রতিবেশী, আমরা তো উপেক্ষা করে থাকতে পারবো না। তাদের সঙ্গে তো একটা এঙ্গেজমেন্ট চাই না। যেমন ধরো এখন বাংলাদেশের যেমন যে ক্রাইসিস, সেই ক্রাইসিসে একমাত্র পাকিস্তান বা চীন তার যাই পালন করুন স্বাধীনতা দিবস, তারা তো কেউ সাহায্য করতে পারবেন না। ডিজেলটা তো ভারত থেকেই নিতে হবে, তাই না? বিদ্যুৎ তো ভারত থেকেই নিতে হবে, কাঁচা সবজিও ভারত থেকে নিতে হবে। কিন্তু তার বিনিময়ে বাংলাদেশ ইউনূসের আমলে ভারতের বাণিজ্যের উপরে যে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল, সেই নিষেধাজ্ঞা এখনো রয়েছে, বহাল রয়েছে। তারা সবকিছু নেবেন, তখন দেবেনটা কি, এটা তো এখনো ঠিক হয়নি। তো সেই আলোচনাটা একটা আলোচনার টেবিলে বসলে এগুলো তারা আবার বাংলাদেশ চান তারা ভারতের সঙ্গে ক্রিকেট মরশুম আবার শুরু হোক, ক্রিকেট খেলা আবার শুরু হোক, যেটা বন্ধ হয়ে আছে, সেটার জন্য বাংলাদেশ থেকে প্রস্তাব আছে। তো এগুলো তো প্রধানমন্ত্রী সফর হলে তখন এগুলো সব সিদ্ধান্ত হতে পারে। আর কিন্তু ভারতের দিক থেকে যেটা প্রয়োজন, যেগুলো দরকার, যেগুলো হচ্ছে উত্তর পূর্ব ভারতের কানেক্টিভিটি, এবং যে প্রজেক্টগুলো এলওসির যে প্রজেক্টগুলো আটকে আছে সেগুলোর আবার পুনর্নবীকরণ, আবার চালু করা, একই সঙ্গে যে নিষেধাজ্ঞা বাণিজ্য সংক্রান্ত বিষয় আছে সেগুলোর প্রত্যাহার করা, এগুলো তো উভয় পক্ষে দাবি দেওয়া জানিয়ে একটা সমাধান সূচকে আসতে পারে আর কি বলে মনে হয়। তারপরে সেই এই জন্যই মানে দুই দেশের আমাদের তো প্রধানমন্ত্রী বসলে অনেকই সমস্যার সমাধান হতে পারে বলে মনে হয়। হতে পারে, হবেই এরকম বলছি না, কিন্তু হতে পারে। কিন্তু এই সফরের সঙ্গে কিন্তু একটা জিনিস পরিষ্কার স্পষ্ট, এটা ভারত স্পষ্টই করে রেখেছে, সেটা হচ্ছে ওই শেখ হাসিনা প্রত্যাবর্তন, এটা কোনো শর্ত নয়, এটা কোনো বিষয়, ওটা অন্য বিষয়। ওটার সঙ্গে ভারত বাংলাদেশ শেখ হাসিনাকে না ফেরত দিলে তিনি ভারতেই আসবেন না, তো ডিজেলটা ভারত থেকে নিয়ে যাচ্ছেন, তো শেখ হাসিনা যেখানে আছেন সেখান থেকেই তো ডিজেল নিচ্ছেন, তাই না? তো ডিজেল না নিলেই পারেন যে ডিজেলটা নেবো না, ওখানে শেখ হাসিনা আছে, ওটা শেখ হাসিনার গায়ের গন্ধ আছে ডিজেলে, তাই না? তো নয়, সম্ভব নয়। ওগুলো বলার জন্য, ওদের ডোমেস্টিক কনস্টিটিউয়েন্সিকে সন্তুষ্ট করার জন্য এগুলো বলতে হয়, তাই বলছেন, সিরিয়াসনেস নেই। দাদা, অনেকেই বলছেন যে শেখ হাসিনা এখন একটা বোঝার মতো হয়ে গেছে ভারতের কাছে, এটা গত 2-1 দিনে বলছেন, যে যার কারণে ওনাকে দিয়ে প্রেস কনফারেন্স করানো হচ্ছে, এই করানো হচ্ছে, মানে শেখ হাসিনাকে ঝেড়ে ফেলে দেওয়ার জন্য। আপনার কাছে আসলে কি মনে হয়? না, তিনি তো একটা বিপদে পড়ে ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত তাকে আশ্রয় দিয়েছে, এবং তিনি আমাদের সম্মানিত অতিথি, সেই হিসেবেই তিনি আছেন। এই বোঝা ভারতের যারা মুক্তিযুদ্ধের পক্ষের বিশ্বাসী মানুষ, তারা কেউ মনে করেন না যে তিনি ভারতের বোঝা হয়ে গেছেন, সেরকম নয়। দাদা, লাস্ট 2টা প্রশ্ন। একটা হচ্ছে যে আজকে একজন সাংবাদিক যিনি আপনাদের ওই প্রোগ্রামে হাজির ছিলেন, উনি নিজেই প্রশ্ন করেছেন মাননীয় সাবেক প্রধানমন্ত্রীকে। তিনি বললেন যে ওনার কাছে একটা রিপোর্ট আছে যে রাশিয়ার যে গোয়েন্দা সংস্থা, তারা নাকি অলরেডি ভারত সরকারের হাতে একটা রিপোর্ট দিয়েছে যে শেখ হাসিনা বাংলাদেশ গেলে ওনার জীবন নাশের সম্ভাবনা প্রবল। এই ধরনের কোন রিপোর্টের কথা কি আপনি জানেন কিনা বা বুঝতে পারছেন কিনা? না, আমি এরকম, তার জীবনের সংকট তো আছেই, সে তো জঙ্গিরা ঘোষণাই করেছে তাকে হত্যা করবে, সে তো আছেই, খুবই স্বাভাবিক, সে তো থাকতেই পারে। কিন্তু সেটা নিয়ে নতুন করে কিছু এরকম নয় যে শেখ হাসিনা খুব একেবারে গোলাপ ফুল বেছানো পথ ধরে তিনি ঢাকায় ফিরবেন, এরকম তো সম্ভব না। তার বিরুদ্ধে তো অনেক আক্রমণ নানা হতেই পারে, অস্বাভাবিক কিছু না। তাহলে আপনাদের কি, যদি উনি দেশে যায়, ভারত সরকার কি এটার দিকে চোখ রাখবে যে কি হচ্ছে না হচ্ছে, বা নিরাপত্তার বিষয়? নিরাপত্তার বিষয় তো অবশ্যই আমাদের তো প্রধান শর্তই আছে, তার জীবনের যেন কোনো ক্ষতি না হয়, সেটা তো নিশ্চয়ই দেখা হবে। দাদা, আমি আপনাকে ছেড়ে দিব। সর্বশেষ সেম ওই আগের প্রশ্নটাতেই যাই, যেটা আমাদের জাতিসংঘের যেই আল কায়দা নেটওয়ার্ক, আসলে এই বিষয়টা, এই রিপোর্টটা আসার পরে ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি কি ইম্প্যাক্ট করতে পারে বাংলাদেশের উপরে, এবং কি ইম্প্যাক্ট করতে পারে আপনার ভারত, পাকিস্তান, নেপালের পুরোটার উপর? কারণ আপনি যে এটা তো কেবলমাত্র যে বাংলাদেশে তা না, তাই সেই রিপোর্টে বলা আছে ভারতেও হয়েছে, তাই না? তার ফলে তো এই উপমহাদেশে সকল দেশের পক্ষে নিরাপত্তার পক্ষে একটা চিন্তার বিষয়। ফলে এই সমস্ত দেশগুলোকে একত্রিত হয়ে এ বিষয়ে সতর্ক হওয়ার ব্যাপার আছে।
আমার মনে হয় আসন্ন ব্রিক্স শিখর সম্মেলনে এটা একটা গুরুত্বপূর্ণ আলোচনার বিষয়বস্তু হতে পারে। ওকে, তাহলে আমেরিকা কি এখন আপনাদের পক্ষে থাকবে এই জঙ্গি যা হচ্ছে? না, আমেরিকা তো টেরোরিজমের বিরুদ্ধে তো থাকেই, কারণ তারা তো নিজেরাও টেরোরিজমের শিকার নয়, আল কায়দারই শিকার আমেরিকা। জি জি জি। আমেরিকা তো এমন কিছু চাইবে না যে আল কায়দার প্রভাব বাড়তে থাকুক, তাই না? ধন্যবাদ দাদা আপনাকে, ধন্যবাদ সুপ্রিয় ধন্যবাদ। দর্শক শ্রোতা মন্ডলী, দাদা আমাদেরকে সময় দিয়েছেন। দাদা আপনাকে শুভ রাত্রি, ভালো থাকবেন দাদা, সময় দেওয়ার জন্য ধন্যবাদ। শুভ রাত্রি দর্শক শ্রোতা মন্ডলী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, শেখ হাসিনার দেশে ফেরার এবং ডিসেম্বর মাসের ডেডলাইন 2026 সনের, এটার প্রেক্ষাপট এবং বাস্তবতা নিয়ে আলোচনা করব। শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, শুধু ঘোষণা দেননি, তিনি রীতিমতো দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে সাক্ষাৎকার দিয়ে তিনি তার জিদ প্রদর্শন করেছেন। আবার সংবাদ সম্মেলন করে একই কথা বলেছেন যে যে কোনো মূল্যে তিনি দেশে আসবেনই। এখন এই যে ডিসেম্বরকে কেন্দ্র করে তার যে এই জিদ, এটাকে সরকার কিভাবে পাত্তা দিচ্ছে ডাজ নট ম্যাটার। কিন্তু শেখ হাসিনা যে কথা বলেছেন সেই কথা যদি তিনি বাস্তবে প্রয়োগ করতে না পারেন, যে কোনোভাবে যে কোনো মূল্যে কোনো অসিলা চলবে না, এটা যদি তিনি বাস্তবে রূপ লাভ না করাতে পারেন, তার রাজনীতির শেষ, তার দলের রাজনীতির শেষ। এবং এতে করে বিএনপির যে ক্ষয়ক্ষতি হবে বা বিএনপির যে লাভ হবে, তার সাথে বেশি ক্ষয়ক্ষতি বা লাভ হবে আওয়ামী লীগের লোকজন। অর্থাৎ তিনি যদি ঢুকে পড়েন, ডিসেম্বর মাসে ঢুকে পড়েন বা ঢুকার পরে গ্রেপ্তার হন, কোনো কারণে পাবলিক তাকে পিটিয়ে মেরে ফেলে, উন্মত্ত জনতা তাকে ফাঁসিতে, জীবন্ত ফাঁসিতে লটকিয়ে দেয়, হোয়াট এভার মেবি পরিণতি যাই হোক না কেন, আওয়ামী লীগ অমরত্ব লাভ করবে, ঘটনা যদি সেই ঘটনা ঘটে। আবার যদি তিনি ঢুকে সফল হয়ে যান, তাহলে তো সব কিছু তার নিয়ন্ত্রণে, ভীষণ রকম নিয়ন্ত্রণে। এবং ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেভাবে বাংলা জয় করেছিলেন এবং রাজা লক্ষণ সেনের দুপুরের মধ্যাহ্ন ভোজ যেভাবে রীতিমতো কাঙ্গালি ভোজে পরিণত হয়েছিল, ঠিক একই ঘটনা ঘটবে যদি শেখ হাসিনা সফলভাবে ঢুকতে পারেন। এখন এটা নিয়ে শেখ হাসিনার যারা বিরোধী পক্ষ রয়েছেন, তারা যত বেশি নেতিবাচক কথা বলছেন, যত বেশি ঠাট্টা করছেন, যত বেশি মস্করা করছেন, ইট মিনস ইটস এ সিরিয়াস ম্যাটার। যেমন অনেক ইতিহাস থেকে বলার চেষ্টা করছে যে কোনো পরাজিত শক্তি কখনো ফিরে আসেনি, কিন্তু এখানে পরাজয়টা মানে কিভাবে হলো, কার সাথে হয়েছে? এখানে যা কিছু হয়েছে সেটা হলো আপনার যারা আন্দোলনকারী এবং সাধারণ জনতা, তাদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়েছে। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাপোর্ট দিয়েছে আওয়ামী লীগের নেতারা, কর্মীরা, ছাত্রলীগের। কিন্তু সরাসরি ছাত্রলীগ ছাত্রদল, ছাত্রলীগ ছাত্র শিবির, যুবলীগ যুবদল, মানে এই যে একটা ফ্রন্ট বা আওয়ামী লীগ বিএনপি, আওয়ামী লীগ জামাত, এরকম কোনো যুদ্ধ তো কখনো হয়নি। তো যুদ্ধ যেখানে হয়নি, ইলেকশনও হয়নি, জনগণের কোনো ভোটও হয়নি, তাহলে এখানে পরাজয়টা কিভাবে হলো? যখন আপনি এখানে পরাজয়ের কথাগুলো, গাণিতিক ব্যাখ্যা রয়েছে, পরাজয়ের কথাগুলো যাকে বলা হয় সংজ্ঞা আছে, তো সেক্ষেত্রে আওয়ামী লীগের যে ক্ষমতা হারানো, বাংলাদেশ থেকে চলে যাওয়া, এটাকে আপনি পরাজয় বলতে পারবেন না। এটাকে আপনি গণ অভ্যুত্থান বলতে পারবেন, বিপ্লব বলতে পারবেন আপনার পক্ষে, মানে যারা বিজয়ী হলো তারা। কিন্তু আওয়ামী লীগকে পরাজিত করেছে এই শক্তি বাংলাদেশে কারো ছিল না, এখনো নেই। আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ স্বতঃস্ফূর্তভাবে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে দিয়েছে, বা বিপ্লবীর এটা বিপ্লব, আপনি যেভাবে বলেন না কেন, কিন্তু এখানে কোনো যুদ্ধ হয়নি, এখানে কোনো প্রতিযোগিতা হয়নি। যেখানে যুদ্ধ নেই, যেখানে কোনো প্রতিযোগিতা নেই, সেখানে পরাজয়ের প্রসঙ্গ কখনই আসে না। কাজেই যারা বলে এটাকে পরাজয়, তারা কেউ যোদ্ধা ছিলেন না, তারা যুদ্ধ সম্পর্কে জানেন না, প্রতিযোগিতার সম্পর্কে জানেন না, কী করে মানুষকে পরাজিত করতে হয়। জীবনে কাউকে পরাজিত করেছেন এরকম নজির তাদের জীবনে নেই। কাজেই তারা যদি বলে যে শেখ হাসিনাকে আমরা পরাজিত করেছি, আওয়ামী লীগকে আমরা পরাজিত করেছি, এটা মূলত এক ধরনের
আত্মপ্রবঞ্চনা, নিজেকে ফাঁকি দেওয়া, নাম্বার 1। নাম্বার 2 হলো যে শেখ হাসিনা বা তার যারা লোকজন রয়েছেন তারা কি মনে করছেন। প্রথমত তারা ঘটনার আকস্মিকতা, অর্থাৎ তারা যে চলে গেছে, পালিয়ে গেছে, দেশ ছেড়েছে, মাঠ ছেড়ে দিয়েছে, যেভাবেই বলেন না কেন, অ্যাটলিস্ট 1 সপ্তাহ তারা ছিল কিং কর্তব্য বিমূঢ়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার একটা হাত নেই, বা আপনি সকালবেলা ঘুম থেকে উঠে আপনার বিশেষ অঙ্গে হাত দিয়ে দেখলেন ওটা নাই, একদম নাই, জিরো। তো আপনি যেভাবে আশ্চর্য হয়ে যাবেন যে এ কী হলো, ঘুম থেকে উঠে কোনো ব্যথা নাই, বেদনা নাই, কিচ্ছু নাই, কষ্ট যত নাই, হাত দিয়ে দেখি অন্ডকোষ নেই, হাত দিয়ে দেখি টুনটুনি নেই, ঝুনঝুনি নেই, তখন আপনার যে একটা কিংকর্তব্য বিমূঢ় অবস্থা হয়ে যাবে। অথবা আপনি হঠাৎ করে দেখলেন, পিছনে হাত দিয়ে দেখলেন যে আপনার পশ্চাৎ দেশে কোনো মলদার নেই, পুরোটা একদম মূর্তির মতো স্বাভাবিক হয়ে গেছে, খালি নিতম্ব আছে, কিন্তু নিতম্ব নিচে কোনো আপনার যে ছিদ্র সেটা নেই। তখন আপনার যে অবস্থা হবে, ঠিক একই অবস্থা 5 তারিখে 6 তারিখে আওয়ামী লীগের হয়েছে। তারা বুঝতেই পারছিল না যে আসলে তাদের কি ঘটনা ঘটছে। তারা যখন সম্বিত ফিরে পেল, তখন কেউ হয়তো কচুরিপানার মধ্যে ছিল, কেউ হয়তো ধান খেতে ছিল, কেউ হয়তো পান খেতে ছিল, কেউ কোনো বাসায় আশ্রয় নিয়েছিল। সেখান থেকে কচ্ছপের মতো ধীরে ধীরে মাথা বের করলো এবং 2 মাস 2.5 মাসের মধ্যে তারা নিজেদেরকে সামলে নিল। সামলে নিয়ে তারা নানা রকম কথা বলা শুরু করলো। একবার বলল, আমরা ক্ষমতা ছাড়িনি, আমরা এখনো পর্যন্ত বৈধ প্রধানমন্ত্রী, আমরাই সব কিছু ঠিক আছে, পার্লামেন্ট সব ঠিক আছে। আবার একটু পরে বললো যে না, যেহেতু এত বড় একটা ঘটনা ঘটেছে আমরা সেটা মেনে নিয়েছি। আবার পরবর্তীতে বললো যে না, আমরা আবার বৈধ প্রধানমন্ত্রী, ইত্যাদি ইত্যাদি নানা রকম। অর্থাৎ ভীষণ রকমভাবে তারা ফ্লাকচুয়েট করতে থাকলো তাদের অবস্থান। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বর্তমান সরকার এই সরকারদেরকে কাবু করার জন্য তার একের পর এক কৌশল এবং চাল তারা দিতে থাকলো। এবং সেই চালে আওয়ামী লীগের আসলে এখন পর্যন্ত কিচ্ছু হয়নি। আওয়ামী লীগ চুরি করেছে ধরেন সারা বাংলাদেশে 1000 টাকা। সরকার বা সরকারের যারা লোকজন রয়েছে রাষ্ট্রীয়ভাবে ব্যক্তিগতভাবে এই 1000 টাকা থেকে হাইয়েস্ট 10 টাকা তারা নিতে পেরেছে। বাকি সহায় সম্পত্তি তাদের হাতে এখনও অক্ষত আছে। জাস্ট আমি 100 টাকা দিয়ে একটা উদাহরণ দিলাম। এখন এটাকে আপনি 1 লক্ষ কোটি ধরেন, 10 লক্ষ কোটি টাকা ধরেন, তো এই টাকা বিএনপি, জামাত, সমন্বয়ক তারা ব্যক্তিগতভাবে লুটপাট করেছে, রাষ্ট্র বাজেয়াপ্ত করেছে, অনেকগুলো প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে আওয়ামী লীগের যে দুর্ভোগ দুর্দশা তারা যা অর্জন করেছে সেই অর্জনের তুলনায় অনলি 10%। ফলে ইকোনমি থেকে শুরু করে অন্য যে কোনো জায়গাতে তাদের নিয়ন্ত্রণ এখনও 90% গেল। এক আমলাতন্ত্র ধরেন, পুলিশ, বিডিআর, বিজিবি, আর্মি, আপনি গুনে গুনে ওখানে আপনি অর্থনীতিতে আপনি 10% ক্ষতি করেছেন, কিন্তু এই সিভিল সার্ভিস, মিলিটারি সার্ভিস, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, এই পুরো জায়গাতে আওয়ামী লীগের যে সাজানো বাগান সেখানে আপনি 5% ক্ষতি করতে পারেন। এখনও 95% এফোর্ট তাদের আছে। হার্ডলি হলো তাদের যে নেতাকর্মীগুলো আছেন তাদের সবার আপনি দেখেন প্রথমে 2-3 মাস তাদের চেহারা ভেঙে গিয়েছিল। আপনি এখন দীপুমনির দিকে তাকায় দেখেন তো, হাসিনুল হক ইনুর দিকে তাকান, শাহজাহান খানের দিকে তাকান, সালমান এফ রহমানের দিকে তাকান, আনিসুল হকের দিকে তাকান, কি দেখতে পারেন? সবাই নব যৌবন ফিরে পেয়েছে, বিশ্বাস ফিরে পেয়েছে, আস্থা ফিরে পেয়েছে এবং তারা মনে করছে যে আসলে 17 বছর নানা রকম কষ্ট করেছি, ফন্দি ফিকির করেছি, এখন তাদের একটা রিল্যাক্স দরকার। গত 2 বছর ধরে তারা আসলে সেই রিল্যাক্স করছে এবং ওই যে যাকে বলা হয় কোর্টে উঠানোর আগে হাত ধরা, হাতে হ্যান্ডকাপ পরানো, জাস্ট নাটক, জাস্ট নাটক। হঠাৎ করে সারপ্রাইজ ভিজিটে গিয়ে আপনি গিয়ে দেখেন, আমি প্রধানমন্ত্রীকে বলব, গিয়ে দেখেন যে তারা দুপুরে কী দেওয়া ভাত খাচ্ছে আর রাতে কী দেওয়া ভাত খাচ্ছে, তাদের রুমের মধ্যে কয়টা টেলিফোন আছে, কয়টা ল্যাপটপ আছে, তারা কি কি কাজকর্ম করছে, ওখানে বসে বসে কী করতেছে, একটু দেখলে আপনার ঘুম হারাম হয়ে যাবে। সেই জিনিসগুলো আঘাত করা যায় না, সব কিছু মানে এই বাইরে থেকে। আমি তো জেলখানাতে ছিলাম, আমি তো দেখেছি ওখানে আসলে কি হয়। ওটা একটা ভিন্ন জগৎ, আলাদা জগৎ। এখন ধরেন আমার সাথে যারা ছিলেন, নাম বলবো, প্রতিপক্ষ 5 স্টার হোটেল থেকে খাবার আসতো, ঢাকা ক্লাব থেকে খাবার, আমি তো খেয়ে খেয়ে মোটা হয়ে গেলাম। আমি কিছুই নিতাম না, কিন্তু অন্যান্য যারা ছিলেন সে কী খাবার, ঘিয়ে ভাজা পরোটা, আলাদা বাবুর্চি, আলাদা ফ্রিজ,
এই ওক্তে এই বাড়িতে বাসা থেকে খাবার আসছে, ওর ইতিহাস মানে রীতিমতো একটা শুধুমাত্র বাইরে বেরোতে না পারা, এছাড়া ওখানে বসে সব কিছু লিডার্সে টেলিফোনে কথা হচ্ছে, সবাই লিডার্সে ওখানে বসে অপরাধ জগৎ চালাচ্ছে, যারা গুন্ডা বদমাইশ আন্ডারওয়ার্ল্ড চালাচ্ছে জেলখানা থেকে, গাঁজা খাচ্ছে, গাঁজার ব্যবসা করছে, ইয়াবার ব্যবসা করছে, এভরিথিং। কাজী আওয়ামী লীগের লোকজন ওখানে বসে সারাদিন ইয়ানফসি করছে, আল্লাহ বিল্লাহ করছে, অনুশোচনা করছে। এটা আপনি তাদের চেহারার দিকে তাকাইয়ে দেখেন তো এরকম মনে হয় কিনা। সবাই মানে জেলে যখন গিয়েছিল বা 2024 সনের এপ্রিল মে মাসে তাদের যে চেহারা সুরত ছিল, তার সাথে এখন জেলে যারা আছে তাদের সবার চেহারা সুরত ভালো হয়ে গেছে। আচ্ছা, বিদেশের মাটিতে যারা আছে যাদেরকে আপনি দেখতে পারেন, সে দেখেন তো সমর রেজাউল করিম সাহেব, সাবেক মন্ত্রী মহোদয়, তারপরে শামীম ওসমান সাহেব, তারপরে জাহাঙ্গীর কবির নানক সাহেব, মানে এই সমস্ত যাদেরকে আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি, ডক্টর হাসান মাহমুদ, বলেন তো এদের কারোর একটা পশম মানে নড়াচড়া করেছে, কারোর চেহারা খারাপ হয়ে গেছে? বরং সবাই আগে তাদের যে ত্রুটিগুলো ছিল, ভুলগুলো ছিল, সেগুলো বাদ দিয়ে মানে মনে হয় যেন একটা নবযৌবন ফিরে পেয়েছেন। সবাই একজন রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন। আপনি নওফেলের কথা চিন্তা করেন, সাকিব আল হাসানের কথা চিন্তা করেন, আমার মনে হয় সাকিব আল হাসান এখন যে একটা রিল্যাক্স মোডে আছে, মানে মনে হচ্ছে যে আগামীতে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এইরকম একটা আত্মবিশ্বাস তাদের মধ্যে চলে আসছে। আর শেখ হাসিনার কথা শুনেন, জয়ের কথা শুনেন, পুতুলের কথা শুনেন, আপনি শেখ সেলিমের কথা শুনেন, কোনো অবস্থাতে শেখ সেলিমের যে মানে আপনি শেখ হেলালের কথা শুনেন, শেখ হেলালের কথা তো আসে নাই, শেখ হেলালের ছেলে যে তন্ময়ের কথা শুনেন, পুরো শেখ পরিবারের অন্য যারা লোকজন আছে আপনি দেখেন তো, তাপস কীভাবে আছে, পরশ কীভাবে আছে, পরশের স্ত্রী জুথি কীভাবে আছে, সবগুলো দেখবেন যে কেউ আগের চেয়ে খারাপ নাই, বরং আগের চেয়ে ভালো আছে। স্বয়ং শেখ হাসিনা, আমরা তো জানি না, ওখানে দেখেন ওই একই বাড়িতে শেখ হাসিনা এবং শেখ রেহানা আছেন। ভালো করে খোঁজ নিয়ে দেখেন তারা দুই বোন ওখানে কিভাবে আছেন। কলকাতাতে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা পালিয়ে আছেন, তারা ওখানে বসে কোটি কোটি টাকা খরচ করে দলের নেতা কর্মীদেরকে জামিন করায় দিচ্ছেন। কতজন আওয়ামী লীগের নেতাকর্মী ইনুস জমানাতে গ্রেপ্তার হয়েছিল এবং ইনুস জমানাতে কতজন লোক জেল থেকে বের হয়েছিল, আর এই জমানাতে কতজন বের হয়েছে, একটু ডাটা নিয়ে দেখেন তো। তারা যারা বের হয়েছেন তারা কি খারাপ আছেন? তারা কি কেউ বিএনপিতে যোগদান করেছেন, নাকি তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনার জন্য তারা প্ল্যান করছেন? এই জিনিসগুলো চেনে শুনে বুঝে তারপর কথা বলেন। খালি আন্দাজে ডিসেম্বরে কোনোদিন উনি আসতে পারবেন, আরে ওনার আসার দরকারটা কি? ওনার কাজ তো চলতেছে, ওনার কাজটা চলতেছে। এইগুলো এক। 2 নম্বর হলো যে যদি উনি আসেন, উনি অবশ্যই ডিসেম্বরে আসবেন না, উনি সেপ্টেম্বরে আসবেন, অক্টোবরে আসবেন বা নভেম্বরে আসবেন। ডিসেম্বরে উনি কোনোদিন আসবেন না। আর ডিসেম্বর ক্রস করে যদি 2027 সনের জানুয়ারিতে চলে যায়, উনি যদি না আসতে পারেন, ওনার রাজনীতি শেষ এবং আওয়ামী লীগের রাজনীতি শেষ। তো এইরকম যখন হাতে আপনার সময় আছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অনলি 3 মাস। নর্মালি যেটা হয় আমাদের দেশে বলা যায়, আরে কাজটা হলো কি, তুমি দেখালে কলা আর দিলে মূলো, দেখালে সুই আর ঢুকালে ফলা। ও যে আমরা যেভাবে ফলা তো বুঝেন যে তীর বা ঢাল সরকি যেটাকে বলা হয়, আপনি একটা সুই দিয়ে আপনি আঘাত করবেন বললেন, আপনি রাজি হলেন, কিন্তু দেখা গেল পুরো একেবারে ঢাল সরকি ঢুকিয়ে দিলেন হাতের মধ্যে। তো যুদ্ধের এটা একটা কৌশল। যুদ্ধ সবসময় আপনাকে বিভ্রান্ত করে। এর সাথে যুদ্ধ এবং প্রেম, এখানে সকল প্রতারণা বৈধ। তো সেই ক্ষেত্রে এই যে ডিসেম্বরের যে ডেডলাইন, এই ডেডলাইনটা হলো শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় কৌশল। এবং এই কৌশলকে স্মরণ করে আপনি ডিসেম্বরকে দিকে নজর রাখবেন, তারপরে সে আসবে, এটাকে কেন্দ্র করে আপনি শুধুমাত্র আপনার সমস্ত মনোযোগ শেখ হাসিনার দিকে রাখবেন। আর ওদিকে জেলখানা থেকে সব বের হয়ে যাচ্ছে, তারপরে সমস্ত ব্যবসা বাণিজ্য এস্টাবলিশ হয়ে যাচ্ছে, সব কিছু আমলাতন্ত্রে যারা ছিল তারা আবার সুন্দরভাবে সব কিছু নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে, আর আপনি বসে বসে কলা খাচ্ছেন, লেমন জুস খাচ্ছেন। এবং যখন ঠিক দেখবেন যে আপনার বাড়ির পাশে জোরে একটা শব্দ হয়ে গেছে, জয় বাংলা। এখনও দেখেন ঢাকা শহরে, ধরেন আমি কোনো দলের নাম বললাম না, যারা খুব বড় বড় কথাবার্তা বলে, খুব সুন্দর করে তার প্রিয় খাবারটি খাচ্ছে, অথবা তার প্রিয়তমা স্ত্রী বা তার প্রেমিকা তাকে আলিঙ্গন করছে, চুম্বন করছে,
ঠিক ওই সময়টা যদি পাশের থেকে আপনি টেপ রেকর্ডারে খালি বাজিয়ে দেন জয় বাংলা, মুহূর্তের মধ্যে দেখবেন কান্নার রোল পড়ে গেছে। সে ভুলে গেছে তার সামনে তার প্রেমিকা, সে ভুলে যাবে তার সামনে পোলাও কোরমা কালিয়া কুপ্তা আছে। এই যে যেটা আতঙ্ক জয় বাংলা তৈরি করে ফেলেছে, ছাত্রলীগ তৈরি করে ফেলেছে, এবং এটা প্রতি মুহূর্তে বাংলাদেশে তারা এই মহড়াগুলো দিচ্ছে। এবং সেই মহড়ার প্রেক্ষিতে তারা যে টার্গেট, সেই টার্গেট যদি তারা ফুলফিল করতে না পারে তাহলে তাদের কি পরিণতি হবে সেটা তারা খুব ভালো করে জানে। এটা নিয়ে আওয়ামী লীগের যারা প্রতিপক্ষ তাদের কোনো টেনশন করার দরকার নাই যে শেখ হাসিনা কোনদিন ফিরে আসবে না, আসতে পারবে না, আসা সম্ভব নয়, ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। উনি বোগাস কথাবার্তা বলছেন, নেতাকর্মীদেরকে চাঙ্গা করার জন্য কথা বলছেন, সে বেঁচে নাই, মরে গেছে। এগুলো নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আর যারা প্রতিপক্ষ, অর্থাৎ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যারা প্রতিপক্ষ, তারা শতভাগ ধরে রাখেন তিনি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরের মধ্যে ঢুকে যেতে পারেন, ডিসেম্বরে তিনি আসবেন না। কাজেই এই ঢুকে যাওয়ার জন্য যত রকম কৌশল, কূটনৈতিক তৎপরতা, মিলিটেন্সি যা কিছু আছে সব অপকর্ম তারা করবেন। কাজেই সেটাকে রেখে যত বেশি সুন্দরভাবে প্রস্তুতি নেওয়া যাবে, তত আওয়ামী লীগ এবং শেখ হাসিনা যারা প্রতিপক্ষ তারা এই নিরাপদ থাকবেন, ভালো থাকবেন এবং সুন্দরভাবে রাষ্ট্র চালাতে পারবেন। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।